আমার জন্ম শুধু এই কারণেই হয়েছে সাদারায়ুস। আর এখন তো তুমিও এই কথাটা ভালো করেই জানো যে পুরু কোনো কাজ অসম্পূর্ণ রাখে না। আমি আমার মা এবং আমার মাতৃভূমির প্রতি আমার কর্তব্য অবশ্যই পালন করব। আর্য, আপনার নিজের কক্ষে ফেরা উচিত। অনেকক্ষণ হয়ে গেছে। পুরু আর ফারুসের মধ্যে কি হয়েছিল আজকে? আপনি এই প্রশ্নের উত্তর জানতে এসেছেন? দেখো অনুসুয়া, এটুকু তো আমিও বুঝি যে এমন কিছু আছে যা পুরু আমার থেকে লুকোচ্ছে, আর যেটা ওর মনে আছে সেটাও নিশ্চয়ই তোমাকে বলেছে। আর তাই আমি তোমাকে জিজ্ঞাসা করছি, পুরু যে কোনো কাজ নিজেই সামলে নিতে পারে। আর তাছাড়া আপনাকে বলেই বা কি লাভ হবে? আপনি তো ফার্সিদের পক্ষে, তাই না মহারাজ? না, সেটা নয় অনুসুয়া। অনেক বছর আগে আমি তোমার কথায় আমি ফার্সিদের আমার রাষ্ট্র থেকে নিষ্কাশিত করেছিলাম। তাহলে এখন কি হয়েছে? বহু বছর আগে যা করেছিলেন সেটা এখন করতে বাধা কোথায়? বাধা আছে। সময়ের সাথে অনেক কিছু পাল্টেছে অনুসুয়া। আজ ফার্সিরা পৌরবের ব্যবসার একটা অভিন্ন অঙ্গ। ওদের কারখানা তৈরি হয়েছে এখানে, যেখানে সহস্র পৌরববাসী কাজ করে। আমরা একসাথে একে অপরের জন্য গোটা জগৎ জুড়ে ব্যবসা করি। ঠিকই বলেছেন। একুশ বছরে অনেক কিছু বদলে গেছে, আর সব থেকে বেশি যেটা বদলেছে সেটা হলো আপনার ভাবনা। যা বলতে চাও সেটা স্পষ্ট করে বলো অনুসুয়া। তাহলে শুনুন মহারাজ, বহু বছর আগে আপনিই বলেছিলেন যে আপনি ব্যবসা করেন সম্পর্ক আর সংস্কৃতি আদান প্রদানের জন্য। আপনার কাছে ব্যবসা ঐশ্বর্যের ঝংকার নয়, বিশ্বাসের চমক। কিন্তু এখন মনে হচ্ছে যে বিশ্বাসের চমক ঐশ্বর্যের ঝংকারের কাছে ক্ষীণ হয়ে গেছে। না অনুসুয়া, আজ ওই ব্যবসাটা সম্পর্কের, সেই সম্পর্ক যা আমাদের নিজেদের প্রজাদের সঙ্গে আছে। আজকে ফার্সিদের বের করে দিলে, ওদের কারখানা বন্ধ করে দিলে, তাহলে কি হবে সহস্র পৌরববাসীর? এক পলকে ওদের মাথার ছাদ আর খাদ্য উধাও হয়ে যাবে। আর শুধু তাই নয়, প্রতিটি ব্যবসায়ী একে অপরের সাথে সম্পর্কিত। সবকিছু স্তব্ধ হয়ে যাবে। আজ যা সমৃদ্ধ, কাল এক দানাও সেখানে অবশিষ্ট থাকবে না। কিন্তু মহারাজ, তার জন্য তো আপনি... ব্যাস অনুসুয়া, বিগত 21 বছর ধরে আমরা ফার্সিদের সঙ্গে ব্যবসা করছি। আজ অবধি কোনো সমস্যা হয়নি আমার। আর আজ আমার আর সাথেই সমস্যা উৎপন্ন হয়েছে।
এটাই বলতে চাইছেন তো মহারাজ? আমি শুধু এটুকুই বলতে চাই অনুসূয়া, যে রাজা হওয়ার কারণে আমার প্রজাদের প্রতিও আমার কিছু উত্তরদায়িত্ব আছে। এত বছরের অংশীদারদের কেবল সন্দেহের বশে এসে দেশ থেকে তাড়িয়ে দিতে পারবো না। ততক্ষণ পর্যন্ত নয় যতক্ষণ না পর্যাপ্ত প্রমাণ পাচ্ছি ওদের বিরুদ্ধে। অমাত্য শিবদত্তের ওপর আমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম, কিন্তু আমি ঠকে গেছি। দ্বিতীয়বার আর এই ভুল আমি করব না। বোঝার চেষ্টা করো অনুসূয়া, তুমি এত বছর পরে ফিরে এসেছো, আর এই 21 বছরে পরিস্থিতি অনেকটাই পাল্টেছে, আর তোমাকে সেটা মানতেই হবে। পুরু, পৌরব রাষ্ট্র তাদের নতুন রাজকুমারকে দেখতে চায়, যাকে তারা 21 বছর আগে হারিয়ে ফেলেছিল। কাল সকালে রাজসভায় উপস্থিত থেকো, আর আশা করি যে কাল রাজসভায় পৌরব রাজকুমার আসবে, কোনো দস্যু নয়। কখনো কখনো বড় কিছু পাওয়ার আশায় মানুষকে পরাজয় স্বীকার করতে হয়। তো তোমার কি মনে হয় তোমাকে এখানে কেন ডেকেছি? পারস্যকে জয় করতে আমি যাব, আর তুমি ম্যাসিডোনিয়াকে রক্ষা করবে। কিন্তু মনে রাখবে, আমি ম্যাসিডোনিয়ার শাহ, আর আমি তোমার পিতা। এত রেগে আছো কেন আলেকজান্ডার? কথাই বলে বিষবৃক্ষের সামনে অন্য কোনো গাছ বড় হয় না, আর আমি ফিলিপ নামের বিষবৃক্ষটাকে কেটে ফেলতে চাই। না আলেকজান্ডার, ওই বিষবৃক্ষকে কাটতে নয়, বরং সমূলে উপড়ে ফেলতে হবে তোমাকে, এমন ভাবে যেন কারোর মনেও না থাকে যে ফিলিপ নামের কোনো ব্যক্তির অস্তিত্বও ছিল। সময় যেন শুধু তোমাকেই মনে রাখে, আর আমাদের সময় এবার এসে গেছে। সময় চলে এসেছে মানে? এর মানে হলো, গ্রিসে যখনই কোনো সন্তান জন্মগ্রহণ করে তখন বিশেষ কিছু নিয়ম পালন করা হয়। যখন ছেলে জন্মগ্রহণ করে তখন অলিভের পাতা সঙ্গে রেখে দেয় সবাই, আর যদি মেয়ে জন্মগ্রহণ করে তাহলে উলের গোলা। ক্লিওপেট্রা একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে। এখন তোমার আর মেসোদোনিয়ার সিংহাসনের মাঝে
আর কেউ নেই। তোমার এই উন্নতি দেখে ও হিংসে করে। মেসোদোনিয়ার লোকের মুখে তোমার প্রশংসা শুনে ও রাগে পুড়ে যায়, আর এখন কন্যা সন্তানের সংবাদ পেয়ে আরও বেশি ছটফট করছে। আমি ওর এই অসহায় মুখটা দেখতে চাই আলেকজান্ডার। চলো ওর কন্যা সন্তান জন্মের জন্য ওকে শুভেচ্ছা জানিয়ে আসি। আপনি যান মা, আমার শাহ ফিলিপের মুখ দেখার বিন্দুমাত্র ইচ্ছে নেই। দেবতা জিউসের সন্তান তুমি, কোনো মানুষের জন্য চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই তোমার। চলো ক্লিওপেট্রার কন্যার বাবাকে অভিনন্দন জানিয়ে আসি। ফিলিপ আমাদের এই কথা শুনলে রেগে যাবে, আরও দুর্বল হয়ে পড়বে। আর শত্রু যখন দুর্বল হয় তখন তার ওপর প্রহার করা ততটাই সহজ হয়। না মা, তুমি নিজেকে এভাবে কষ্ট দিও না। তুমি যতই চেষ্টা করো না কেন, মহারাজ বমনি তোমার কথাটা কিছুতেই বুঝতে পারবেন না। কিন্তু তুমি হতাশ হও না মা, এইবার তুমি আর একা নও। তোমার সন্তান তোমার সঙ্গে আছে এবং সব সময় থাকবে। শাহ দারায়ুস আর কিছুদিনের জন্যই আমার দেশে থাকবে। আমি ওনাকে সাবধান করে দিয়ে এসছি মা, যে আমার মাতৃভূমিতে আর বেশি দিন টিকে থাকতে পারবেন না উনি। শুধু একবার আমি ওনাকে এখান থেকে বার করি, তারপর দস্যু লোকে ঘটা ঘটনার জন্য ও অবশ্যই শাস্তি পাবে। পুরো এটা তুমি ঠিক করনি। দারায়ুষ একটা সর্প, আর তুমি ওর লেজে পা দিয়েছ। ও নিশ্চয়ই এবার তোমায় ছোবল দেওয়ার চেষ্টা করবে। এটাই তো আমি চাই মা, যে দারায়ুস ফোঁস করে উঠুক, নিজের বিষ দাঁত বার করুক, যাতে আমি সেগুলো ভাঙতে পারি। আমার কথা শোনার পরে ও প্রতিক্রিয়া অবশ্যই করবে, আর তাতেই আমি বুঝতে পারবো যে ওর পরবর্তী চাল কি হবে। মহারাজ বমনি কাল পৌরব রাষ্ট্রের সমক্ষে আমায় পৌরব রাজকুমার হিসেবে পরিচয় করাতে চলেছেন, আর ঠিক তখন থেকেই শাহ দারায়ুসের বিনাশের সূত্রপাত হবে। বহু বছর ধরে শাহ দারায়ুস যে খেলাটা খোলাখুলি খেলছে এই পৌরব রাষ্ট্রে, সেটা এবার পুরোপুরি বন্ধ হবে। আমার দেশকে সুবর্ণ পাখি ভেবে লুট করতে এসেছিল, আমার দেশবাসীদের মাথা নত করতে এসেছিল, কিন্তু আমি থাকতে দেশবাসীদের মাথা তো অনেক দূরের কথা, একটা পাখির পালক পর্যন্ত নিয়ে যেতে পারবে না ও। প্রথমবার কেউ আমাকে আহ্বান জানিয়েছে মশেস। প্রথমবার এই সোনার পাখি ভারতবর্ষে আমার রাজত্ব করার স্বপ্নকে কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। তাহলে আপনি ওকে যেতে দিলেন কেন হুজুর? এখানেই শেষ করে দিতে পারতেন। না মশেস, এখনো আর কোনো সাধারণ দস্যু নয়। পৌরব রাজ্যের রাজকুমার হলো ও, যে 21 বছর পরে নিজের বাবাকে খুঁজে পেয়েছে।
আর এখন যদি এই পুরু নিজের বাবাকে আমাদের বিরুদ্ধে করে দেয় তো? নিঃসন্দেহে করতে পারে। তাই এর আগে মহারাজ বম্নির কান পুরু আর মহারানী অনসুয়ার কথাকে বিশ্বাস করতে শুরু করে, তার আগেই আমি এই খেলা শেষ করে দেব। আমাদের বিপক্ষে পুরুর কিছু করার আগে আমাদের নিজেদের সমস্ত সম্পত্তি গুটিয়ে পারস্যে পাঠাতে হবে। আমাদের জন্য মহারাজ বম্নি, অনসুয়া আর পুরু কোনো রকম বিপদের কারণ হয়ে দাঁড়াক, তার আগে আমাদের ওদের শেষ করে দিতে হবে। আর এই কাজে আমাদের সাহায্য করবে ও। যে পুরুকে ঘৃণা করে। তুমি আর আমাদের মধ্যে কেউ নও। সত্য এটাই যে পুরুর মতোই তোমারও পৌরব রাষ্ট্রের সঙ্গে সম্বন্ধ রয়েছে। আর আমি চাইছি যে তুমি আর তোমার মা আর এখানে থাকবে না। তোমাকে আর দেবী পৃথাকে পৌরব রাষ্ট্রে ফিরে যেতে হবে। আমি আপনার আদেশ অমান্য করতে পারবো না দস্যুরানী, কিন্তু আমি আমার প্রতিশোধও ভুলে যেতে পারবো না। আপনি চান আমি আমার মাকে নিয়ে এখান থেকে চলে যাই, অবশ্যই আমি চলে যাব, কিন্তু পুরুর ওপর প্রতিশোধ নেওয়ার পরে। পুরু আজ দস্যু লোকের বিনাশ করেছে, কিন্তু গত 21 বছর ধরে ও আমার জীবনে বিষ ঢেলে দিয়েছে। দস্যু লোকের সাথে সাথে ও আমারও অপরাধী, আর ওকে আমি ক্ষমা করতে পারবো না। পুরুর ওপর প্রতিশোধ নেওয়ার পরে আমি নিজে এখান থেকে চলে যাব দস্যুরানী। হস্তি, সত্যিটা না জেনে পুরুর ওপর সন্দেহ করা উচিত নয়। অন্তত একবার ওকে নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ তো দাও। যখন সত্যটা সামনেই, তখন প্রমাণের কোনো প্রয়োজন নেই। আর সত্য এটাই যে পৌরব সৈনিকরা এখানে আক্রমণ করেছে, আর সেই সময় থেকেই পুরুকে এখানে দেখা যাচ্ছে না। এর থেকেই তো প্রমাণিত যে পুরুই দোষী, আর সময় হয়েছে দোষীকে শাস্তি দেওয়ার। দোল উৎসব আসছে, গোটা পৌরব রাষ্ট্র এই উৎসবে মগ্ন থাকবে, আর সেই দিনই আমরা দস্যুরা পৌরবদের উপর আক্রমণ করব, ওদের ভাণ্ডার লুট করব, ওদের সাথে সেটাই করব যেটা ওরা আমাদের সঙ্গে করেছে। যেভাবে ওরা আমাদের লোকেদের ভস্ম করেছে, সেইভাবেই আমরা ওদেরকেও ভস্ম করে আসব। ওরা আমাদের সঙ্গে রক্তের হোলি খেলেছে, তাই না? এবার আমরা ওদেরকে বিধ্বংসের দীপাবলি দেখিয়ে আসব। আর তুমি আমাদের সঙ্গে যাবে না। পুরুর সামনে তুমি বড্ড বেশি ভাবুক হয়ে পড়ো, আর যুদ্ধে যে ভাবুক হয়ে যায় সে ভয়ঙ্কর বিনাশ ডেকে আনে। এমনিতেই দস্যুরা অনেক কিছু সহ্য করে আসছে, এখন আর তোমার ভাবনার মূল্য দেওয়া সম্ভব নয়। কিন্তু মা, এটা কোনো মায়ের শিক্ষা নয়, দস্যু রানীর আদেশ এটা। আসছে পৌরব রাজ্যের প্রজাদের সম্মুখে তাদের রাজকুমার পুরুষোত্তম।